প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩২। লিখেছেন DRM সোহাগ। সঙ্গে আমি আছি মাহি। রাত প্রায় ১টার কাছাকাছি। মায়েরার ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো। এরপর চকলেটের একটা বক্স নিয়ে বিছানার ওপর বসলো। ঘুম না আসা পর্যন্ত এগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাব সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় ছড়িয়ে রাখলো। এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এইটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে ভেসে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট। কোনো রকমে মুখের টুকু গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়েরার দিকে তাকিয়েই ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবা না। মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আর একটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগেই ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ১ সেকেন্ডও সময় নষ্ট না করে দুহাতের আজলায় মায়েরার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মায়েরার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়েরার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করলো না, শুধু চকলেটটুকুই মায়েরার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়েরার প্রাণে দৃষ্টি রেখে। মায়েরার এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের দ্বারা মায়েরার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়েরা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়েরা মাথা নিচু করে দুহাতে ইরফানের পেটে ঠেলে কাপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসলো বোধহয়। মৃদু স্বরে বলে, রাত জাগবে না। মায়েরা মাথা নিচু করেই দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়েরাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। ফজর নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো। চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না। ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়েরা। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়লো। তার ব্যথিত প্রশ্নে উকি দেয়, আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে কি মায়েরার একটু খোঁজ নিত হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করতো। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়েরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশপানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। এখন সৎ মা পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোলে যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসলো। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দুহাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়।
রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদ অভ্যাস হয়েছে, সকাল সকাল 1 কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপের ঢালে চা একটা। এরপর একটা ট্রেতে 2টো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা 1 কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল, মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মায়রার থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, 2 মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখলো না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে, বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়, এরপর মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মায়রার প্রতি এত চিন্তা, মায়রার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়রাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়রার এক্সাম শেষ হলেও আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মায়রাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলে, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে। শাশুড়ির কথায় মায়েরা মাথা নিচু করলো। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে, আজ নতুন নয়। কফি বানানোর মাঝেই 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে, 2 হাত বুকে ভাঁজ করা, ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে। নড়চড়বিহীন একদম শটান শুয়েছে। জাহারা হাতের কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনও মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জাহারা, নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে। চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার। বাঁ হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়রা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ, এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরও এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারা আপুর ভাইয়া! জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়েরার দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্তি, একটুও নড়ল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখলো মায়েরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়েরার অমর দৃষ্টি দেখে কেমন যেন ভরকে গেল।
নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন্ড? চিৎকার করছো কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশে বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন, শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে, এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে, মায়েরার দিকে চেয়ে বলে, কী প্রবলেম? মায়েরা বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপর রাখলো। কফি গরম, ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়, তবে সে নির্বিকার, বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়েরা অদ্ভুতভাবে তাকালো জাহারার প্রাণে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কী যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়েরার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কী প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছো কেন? মায়েরা ইরফানের উড়ুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করলো। বলে, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়েরার কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছে কি? থতমত খেয়ে মায়েরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফানের কাজে মায়েরার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালে দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ভ্রু কুঁচকালো। এই মেয়েটার তাকে নিয়ে প্রবলেম, এর ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়েরার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের ওপর। ভ্রু কুঁচকে বলে, ভাই। জাহারা তার পাদ এগিয়ে দেখিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের ওপর ছুঁড়ে দিয়ে বলে, দুটোই বের হো ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মায়েরার প্রাণে। তার সাথেও তো এমনই করে লোকটা। কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল? এতেই মায়েরার অদৃশ্য কালো মুখ আরও কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এইটুকুতেই। ইরফান কেমন তো জানে, তাকে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরা রাগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দিব, খবিস লোক। জাহারা মায়েরার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়েরার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে ওঠে। আবারও মলম দিল তাকে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা জাহারা নিজেই সুন্দর করে সারিয়ে নেবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারল না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে উকি দিল। না, ইরফান নেই, এখনও হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা, অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি, আমায় চেনে না, খবিস লোক। হাত ছাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন দ্বারের দরজা খোলা মনে হলো। মায়েরা চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলেই
আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মায়েরা চোখ বড় বড় করে তার। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়, গলায় নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতা আমতা করে বলে, কি বলবে? মায়েরা আমতা আমতা করে, কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়েরার গলার সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ঢোক গিলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন হাঁসফাঁস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটফটিয়ে উঠে উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে। এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়, আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে আছে, গম্ভীর গলায় বলে, নো। মায়েরার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুন। ঝট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভ্রুকুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টাপাল্টা বলছে, অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখায়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখ পানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানির ছিটে ফোটা, ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিল। চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপ দাড়িতে ঘষে বার কয়েক। মায়েরার নত মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ইয়োর উইশ। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে, আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোণা দিয়ে মুখ পুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎ ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহাবিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মায়েরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়, ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না পেঁচিয়ে নেয়, এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমায় ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে, তার ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেয় মায়েরা বিরক্ত লাগছে সব কিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করবো না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজেই মায়েরার মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে, না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়া মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে, মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কী হলো এই লোকে? এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। তাতে হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে থাকে। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারল না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরার কান্না পায়, এই লোক তাকে এখন কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছ? মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহারা আপু বানিয়েছে।
ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিচে নেয়। ইরফান দু হাতে মায়েরার পেট শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছো। মায়েরা মাথা তুলে রেখে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাঁদর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভ্রু কুঁচকে মায়েরা দেখে চেয়ে আছে। ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না। হয়েছে, জাহারা আবুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যাক। এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকে। ইরফান ধমকে বলে, শাট আপ, বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহবা দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে, একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকেই চেয়ে আছে। চোখ দুটো লাল। বেশি মরিচ মিশিয়েছে নাকি? নিজেই ভাবে, আবার ভাবে ঠিক হয়েছে। তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনি ঝাঁঝ লাগে। নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ওই ঝালের কারণে এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দেবে। অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা যেতে নিলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরা কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলল। আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পায়ে গিয়ে বলে, আছে। মায়েরা ভ্রু কুঁচকে তার 2 হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বাঁ হাতে আঁকড়ে ধরে। ডান হাতের পুরো আঙুল মায়েরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতর সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়েরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মায়েরা ইরফানকে 2 হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি। ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে, দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে 2 হাতে ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জা। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে? এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাঁ দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় করে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমিই সে, বুঝলেন? কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখি। কি হলো? ইরফানের পিছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারি দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে বলে, বের হয় এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে,
আরে এক চিমটি মিথ্যা বলছি না, তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ না, তাই বড় দেখেই মেয়ে ঠিক করেছি। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখব? ইরফান রেগে টেবিলের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা যা সময় দিলাম, 30 না 40-এর ঘর থেকে শুরু করে 100 পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনও অনেক ঘরেই 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ বুঝলি। ইরফান ভ্রুকুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বল, মাঝে মাঝে কথা হয়, গত বছর বিসিএসে টিকেছে, কোন কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনও বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল, ও। শুধু হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে, প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়া ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে, এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে, জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না, আমি বাংলাতেই বলছি, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মায়েরার চোখে মুখে আরও বিস্ময় ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি, তুমি বোঝো না? মায়েরা ঢোক গিলল। হাতের তীব্র জ্বলনের কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝল না। ভীষণ খারাপ লাগছে তার। জাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা পুরো শরীরে কেমন যেন এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল, বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে, একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা নিজেকে সামলে নিল, বাঁ হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার প্রাণে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভ্রুকুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে কবে? মায়েরা ভ্রুকুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন, বোঝাই তো যায় এটা। তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মায়েরা শব্দ করে হেসে ফেলল, অতঃপর বলে, সেটা আমি বুঝে নেব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের অ্যালাউ করতে নেই। জাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেললো। মায়েরার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা ভ্রুকুচকে বলে, ডিভোর্সও এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমি চাইছো জাহারা আপু? জাহারা রেগে বলে, আমিই চাইছি, তুমি দিবে। মায়েরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবু তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়ব।
আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে তুমিও যাই করো না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। জাহারা প্রচণ্ড রেগে যায়, আর সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে?